হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি এই টার্মটির উল্লেখের সাথেই একজনের কথাই মাথায় আসে। তিনি হলেন প্রবল সাম্রাজ্যবাদী ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। হ্যাঁ, তোমরা ঠিকই অনুমান করেছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য সম্প্রসারণের লক্ষ্যে লর্ড ওয়েলেসলি কি কি পলিসি বা নীতি গ্রহণ করেছিলেন তা সম্পর্কে। 1798 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল হিসেবে লর্ড ওয়েলেসলি ভারতবর্ষে এলেন। ভারতবর্ষে আসার আগে তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের একজন সদস্য বা মেম্বার। ফলে ভারত সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা নিয়ে উনি কিন্তু এসেছিলেন। বলা হয় যে ওয়েলেসলির পূর্ববর্তী যারা গভর্নর জেনারেল হিসেবে ভারতবর্ষে আসেন এবং পরবর্তীকালেও যারা এসেছিলেন, একমাত্র লর্ড কার্জন ছাড়া ভারত সম্পর্কে এই রকম একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে কেউ আসেননি। তো ওয়েলেসলি ভারতবর্ষে আসার আগের মুহূর্তে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কী ছিল সে সম্পর্কে আমাদেরও কিন্তু একটা পরিষ্কার ধারণা রাখলে এই আলোচনা বুঝতে আমাদেরও সুবিধা হবে। তাহলে চলো প্রথমে আমরা ওয়েলেসলি আসার প্রাক মুহূর্তের ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা নিয়ে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সমকালীন ভারতের মানচিত্র দেখে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। তোমরা খেয়াল করো, এই যে বাংলা অঞ্চল 1765 যে দেওয়ানি লাভ এবং তারপরে 1772 আমরা কি দেখছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি বাংলার প্রশাসনিক কর্তৃত্ব নিজের হাতে তুলে নিচ্ছে। অযোধ্যা 1765তেই সেই সময়কার অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চুক্তি অনুসারে অযোধ্যা কোম্পানির এক অনুগত মিত্ররাজ্যে পরিণত হলো। এবার দক্ষিণ ভারতের দিকে খেয়াল করো, নিজামের রাজ্য হায়দ্রাবাদ। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ পর্যন্ত আমরা কি দেখেছি যে এই হায়দ্রাবাদ এবং এই যে উত্তর সরকার উপকূল, এখানে ছিল ফরাসিদের কর্তৃত্ব। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ চলাকালীনই আমরা দেখলাম যে পরিস্থিতি কিন্তু বদলে যাচ্ছে। এই উত্তর সরকার উপকূল ব্রিটিশরা দখল করে নিচ্ছে এবং হায়দ্রাবাদের নিজামের সঙ্গেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বন্ধুত্বপূর্ণ একটা সন্ধি হচ্ছে। পরবর্তীকালে 1768 সালে নিজামের সঙ্গে কোম্পানির একটা পাকাপাকি বন্ধুত্বের চুক্তি কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবার খেয়াল করো কর্ণাটক। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কর্ণাটকের যুদ্ধের আলোচনা আমি করেছি। তৃতীয় কর্ণাটকের যুদ্ধের আলোচনায় আমরা কি দেখলাম যে এখানকার যিনি নবাব হিসাবে প্রতিষ্ঠিত হলেন মোহাম্মদ আলী, তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগিতা নিয়েই কিন্তু নবাব হয়েছিলেন। ফলে মোহাম্মদ আলী শুরু থেকেই কোম্পানির একজন অনুগত নবাব হিসেবে এই কর্ণাটক অঞ্চল শাসন করতে লাগলেন। বাকি থাকলো দুটো বড় শক্তি, এক মহীশূর এবং মারাঠা শক্তি। মানচিত্র দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে অষ্টাদশ শতকের শেষের দিকের যে সময়ের আলোচনা আমি করছি, মারাঠা সাম্রাজ্য ছিল ভারতবর্ষের সবচেয়ে বড় অংশ জুড়ে এবং বলা যায় সবচেয়ে পাওয়ারফুল একটা দেশীয় শক্তি। তো আমি যখন ইঙ্গো মারাঠা সম্পর্ক পড়িয়েছিলাম তখন কি দেখেছি যে 1775 সালে ইংরেজদের সঙ্গে মারাঠাদের যুদ্ধ বাঁধছে
এবং 82 সালে এসে যে সলবায়ের সন্ধি, তারপর কিন্তু ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে একটা স্থিতাবস্থা তৈরি হচ্ছে। যদিও অষ্টাদশ শতকের শেষ নাগাদ আমরা দেখেছিলাম যে মারাঠা সামন্তরা, মানে এই যে ভোসলে, হোলকার, সিন্ধিয়া, গায়কোয়াড়, এরা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু করলো এবং জাতীয় চেতনা ভুলে গিয়ে নিজেদের মধ্যেই পারস্পরিক দ্বন্দ্বে নিজেদেরই শক্তি ক্ষয় করতে লাগলো। ফলে মারাঠারা কিন্তু অনেক দুর্বল হয়ে পড়েছিল অষ্টাদশ শতকের শেষে এসে। আর হচ্ছে মহীশূর শক্তি। ইঙ্গ মহীশূর যুদ্ধের আলোচনাও আমি করেছি। তো ওয়েলেসলি যখন এলেন 98 সালে, 92 সালে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে টিপু সুলতানের সঙ্গে। তখন বড়লাট কে ছিলেন? ছিলেন লর্ড কর্নওয়ালিস। তো সেই যুদ্ধে আমরা কি দেখছি? টিপু সুলতান ভীষণভাবে পরাজিত হচ্ছেন ব্রিটিশ, নিজাম এবং মারাঠাদের মিত্রশক্তির কাছে। এর ফলে মহীশূরের রাজ্যের প্রায় অর্ধেক অংশ এই মিত্রপক্ষ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। মহীশূর তখন বেশ দুর্বল। তাহলে যদি খেয়াল করো যে অষ্টাদশ শতকের শেষে যখন লর্ড ওয়েলেসলি ভারতবর্ষে আসছেন, ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রকে যদি খুব ভালোভাবে তোমরা ফলো করো, দেখবে যে সমস্ত দেশীয় শক্তিগুলোই অধিকাংশই হয় ব্রিটিশদের অনুগত হিসেবে তারা রাজ্য শাসন করছিল, আর মারাঠা এবং মহীশূর ছিল, কিন্তু তারাও তাদের যে পুরনো গৌরব, সেই গৌরব বা সেই শক্তি তারা ধরে রাখতে পারেনি। ঠিক আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা আন্তর্জাতিক পরিস্থিতিকেও হাইলাইট করতে হবে। তা হচ্ছে ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে এই সময় এমন একজন সেনাপতির উত্থান ঘটছে যিনি পরবর্তী প্রায় 15 বছর ইউরোপকে শাসন করেছিলেন। তিনি হচ্ছেন নেপোলিয়ন বোনাপার্ট। ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট এই 1797-98 এই সময় ইউরোপের একাধিক যুদ্ধে দারুণ সাফল্য দেখাচ্ছেন। ফ্রান্সের বিরুদ্ধে যে ইউরোপের প্রথম শক্তিজোট তৈরি হয়েছিল, সেই শক্তিজোটকে উনি 97 সালে ভেঙে দিলেন এবং উনি মিশর আক্রমণের পরিকল্পনা করছেন। এর ফলে ব্রিটিশরা ফরাসিদের নিয়ে কিন্তু আবার নতুন করে চিন্তা শুরু করছে। লর্ড ওয়েলেসলিও ফরাসিদের প্রতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভীতি, সেই ভীতি থেকে উনিও কিন্তু মুক্ত থাকতে পারেননি। ওনার চিন্তা ছিল যে ভারতবর্ষে যেন নতুন করে আবার ফরাসি প্রভাব না পড়ে। কিন্তু যেটা হয়েছিল যে লর্ড কর্নওয়ালিসের ব্রিটেনে ফিরে যাওয়া এবং ওয়েলেসলির ভারতবর্ষে আসা, এই মাঝখানের 5 বছর দায়িত্বে ছিলেন স্যার জন শোর। তিনি যে পলিসি গ্রহণ করেছিলেন, তিনি ভেবেছিলেন যে দেশীয় শক্তিগুলোর আভ্যন্তরীণ পলিটিক্সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো হস্তক্ষেপ করবে না। আসলে আমি তোমাদের যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট পড়িয়েছিলাম, খেয়াল করে দেখবে যে ওই অ্যাক্টে বলা হয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেন ভারতবর্ষের যে দেশীয় শক্তি তাদের ব্যাপারে খুব একটা ইন্টারভেন না করে, হস্তক্ষেপ না করে। তো স্যার জন শোর সেই না হস্তক্ষেপ করার নীতিকে এই সময় উনি গ্রহণ করেছিলেন। এর ফল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টেই গিয়েছিল। কিরকম? 92 সালে মহীশূর যে পরাজিত হচ্ছে, তারপর দেখা গেল যে টিপু সুলতান ফরাসিদের সঙ্গে ভীষণ রকমের যোগাযোগ বাড়িয়ে ফেললেন এবং উনি ফ্রান্সের যে জেকোবিন ক্লাব, সেই জেকোবিন ক্লাবের মেম্বারশিপ নিলেন। তুরস্ক, কাবুল, মরিশাস, বিভিন্ন জায়গায় উনি দূত পাঠালেন সাহায্যের জন্য এবং উনি ওনার শক্তি বাড়ানোর চেষ্টা করছেন। ফরাসি সেনাপতিদের দিয়ে উনি ওনার যে সেনাবাহিনী তাকে ট্রেন করছেন। এটা হচ্ছে মহীশূরের ব্যাপার। নিজাম, যে নিজাম ব্রিটিশদের একটা মিত্ররাজ্য, অনুগত মিত্ররাজ্য হিসাবে ছিল, সেই নিজামও এই সময় বাধ্য হয়েছিল ফরাসিদের সহযোগিতা নিতে। কেন? কারণ 1795 সালে এই মারাঠা শক্তি নিজামকে আক্রমণ করে। এই আক্রান্ত হয়ে নিজাম তখন ব্রিটিশদের সহযোগিতা কামনা করছিল, কিন্তু স্যার জন শোর তখন না হস্তক্ষেপ করার নীতি নিয়ে বসেছিলেন।
তো স্বাভাবিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন নিজামকে কোনো সাহায্য করেনি। এর ফলে 1795 যে খর্দার যুদ্ধ, সেই যুদ্ধে নিজাম ভীষণ রকম ভাবে পর্যুদস্ত হচ্ছে মারাঠাদের কাছে। তখন নিজাম বাধ্য হলেন ফরাসি সেনাপতি রেমন্ডের সাহায্য নিতে। ফরাসি সেনাপতি রেমন্ডের সাহায্য নিয়ে নিজাম তার যে অভ্যন্তরীণ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে ইউরোপীয় কায়দায় ট্রেনিং দেওয়ার চেষ্টা করছিলেন। অন্যদিকে মারাঠা প্রধান গোয়ালিয়রের সিন্ধিয়া, দৌলতরাও সিন্ধিয়া, উনি এই সময় ফরাসি সেনাপতি পেরনের সাহায্যে ওনার সেনাবাহিনীকে ইউরোপীয় কায়দায় ট্রেন করাচ্ছিলেন। তো এই বিষয়গুলো, একেতে নেপোলিয়ান বোনাপার্ট তখন ইউরোপে দাপিয়ে বেড়াচ্ছে, তার উপরে ফরাসি সাহায্য নিয়ে দেশীয় শক্তিগুলো পাওয়ারফুল হয়ে ওঠার চেষ্টা করছে, এটা ব্রিটিশদের পক্ষে কিন্তু খুব একটা সুখবর ছিল না। তো লর্ড ওয়েলেসলি এই সময় বুঝেছিলেন যে যে কোনোভাবে ভারতবর্ষ থেকে ফরাসিদের প্রভাবকে দূর করতে হবে। আর থার্ড যে বিষয়টা, সেটা ছিল অর্থনৈতিক বিষয়। খেয়াল করে দেখবে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব আমরা কি দেখেছি, যে ইংল্যান্ডে শিল্পায়ন হচ্ছে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়, এবং বিভিন্ন গবেষক অর্থনীতিবিদরা বলেন যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের যে টেক অফ স্টেজ, সেটা এসছিল 1780-90 এই সময়। তো ইংল্যান্ডের বিভিন্ন কলকারখানার যারা শিল্প মালিক, তারা চাইছিল যে ভারতবর্ষের মতন একটা বড় দেশ, সেই দেশকে যদি শিল্পের কাঁচামালের যোগানের উৎস এবং শিল্প উৎপাদিত দ্রব্য বিক্রির বাজার হিসেবে ইউজ করা যায়, তাহলে তাদের শিল্পায়নের পক্ষে সেটা যথেষ্ট বেনিফিশিয়াল হবে। ফলে একটা রাজনৈতিক চাপ কিন্তু ছিল, যার পিছনে ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ। তো ওয়েলেসলির মাথায় এই অর্থনৈতিক বিষয়টাও ছিল। তো আমরা তিনটে দিক দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে অষ্টাদশ শতকের শেষ দিকে ভারতবর্ষের যে দেশীয় শক্তিগুলো, তারা ভীষণ রকমভাবে দুর্বল হয়ে পড়েছিল বা অধিকাংশই ব্রিটিশদের অনুগত ছিল। দ্বিতীয় হচ্ছে নতুন করে ফরাসি প্রভাব দেখা যাচ্ছিল বিভিন্ন দেশীয় শক্তিগুলোর মধ্যে। আর থার্ড হচ্ছে অর্থনৈতিক একটা কারণ। এই সমস্ত কারণের একটা সম্মিলিত প্রক্রিয়া ছিল ওয়েলেসলির নতুন করে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ। ওয়েলেসলি এবার তার বিখ্যাত অধীনতামূলক মিত্রতার জাল ছড়িয়ে দিলেন, এবং এই জালে প্রথম যিনি ধরা পড়লেন তিনি ছিলেন ভারতবর্ষের সেই সময়কার সর্বাপেক্ষা দুর্বল চেতা শাসক হায়দ্রাবাদের নিজাম আলী খাঁ বা দ্বিতীয় আসফ ঝা। 1798 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর নিজাম আলী খাঁ এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করলেন। তো নিজামের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি এগ্রিমেন্ট হয়েছিল তা জানার আগে আমরা প্রথমেই যেটা জানবো যে ইন জেনারেল এই যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতার শর্তগুলো কি ছিল। এই অধীনতামূলক মিত্রতা নীতিতে বলা হয়েছিল যে কোনো দেশীয় রাজা যদি এই চুক্তি গ্রহণ করে, তবে সেই দেশীয় রাজার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ কোনো বৈদেশিক শক্তির আক্রমণ বা আভ্যন্তরীণ যদি কোনো আনরেস্ট তৈরি হয়, সেটাকে পুরোপুরি ট্যাকেল করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর জন্য কোম্পানির একদল সেনা সেই দেশীয় রাজার রাজ্যে ইনস্টল করা হবে, এবং সেই সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব থাকবে একজন ব্রিটিশ সেনাপতির হাতে। এবার এই যে সেনা, তার যে খরচ, সেই খরচ কিন্তু বহন করতে হবে সেই দেশীয় রাজ্যকেই। এই খরচ দুভাবে বহন করা যেতে পারে। এক হচ্ছে নিয়মিত অর্থ প্রদান, অথবা সেই দেশীয় রাজ্য তার রাজ্যের একটা অংশ ছেড়ে দেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এই চুক্তিতে আরো বলা হয় যে
এই দেশীয় রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির পারমিশন ছাড়া কোনো রকম দেশীয় শক্তি বা বিদেশি শক্তির সঙ্গে সন্ধি, চুক্তি বা কোনো রকম বাণিজ্যিক সম্পর্ক, এমনকি কোনো যুদ্ধনীতিও গ্রহণ করতে পারবে না। মানে প্রকারান্তরে সেই দেশীয় শক্তির সম্পূর্ণ ফরেন পলিসিকেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের গ্রিপের মধ্যে নিয়ে চলে আসছে। আর কি বলা হলো, যে কোম্পানির একজন প্রতিনিধি বা রেসিডেন্ট সেই রাজার রাজদরবারে থাকবেন এবং তিনি সমস্ত অ্যাক্টিভিটিসকে মনিটর করবেন। আরও বলা হলো যে সেই দেশীয় রাজ্যের মধ্যে একমাত্র ব্রিটিশরা ছাড়া আর কোনো ইউরোপীয়দের স্থান হবে না, মানে বাকি সমস্ত ইউরোপীয়দের বহিষ্কার করতে হবে সেই রাজ্য থেকে। তো এখানে একটা জিনিস যেটা মাথায় আসে, যে এই যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি, এটা কি একদম ইউনিক ছিল, বা লর্ড ওয়েলেসলি কি তার মাথা থেকে প্রথম এটা বের করলেন? না। তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো এই আধুনিক ভারতের ইতিহাসকে, দেখবে যে এই রকম সৈন্য দিয়ে সাহায্য করা বা অর্থের বিনিময়ে সৈন্য ভাড়া খাটানো, এই রকম প্রক্রিয়া কিন্তু এর আগেও চলেছিল। তোমরা যদি খেয়াল করো দেখবে যে এই পন্ডিচেরির ফরাসি গভর্নর জোসেফ ডুপ্লে, উনি প্রথম অর্থের বিনিময়ে দেশীয় শক্তিগুলোকে ওনার যে ফরাসি সেনাবাহিনী ভাড়া হিসেবে খাটাতেন। এরপর আমরা দেখেছি যে রবার্ট ক্লাইভ এবং তার পরবর্তী যে গভর্নর জেনারেলরা, তারা বিভিন্ন দেশীয় শক্তির ক্ষেত্রে এই পলিসি কিন্তু নিয়েছিলেন। এবং তোমরা যদি দেখো যে অযোধ্যার যে নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছিল 65-র সন্ধি অনুযায়ী, তাতেও কিন্তু অযোধ্যার নবাবকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এই যে কোম্পানির সেনা তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল সেক্ষেত্রে। আবার লর্ড কর্নওয়ালিস, উনি কর্ণাটকের নবাবের সঙ্গে 1787 সালে একটা চুক্তি করেছিলেন এবং সেখানে এই এগ্রিমেন্ট করা হয়েছিল যে কর্ণাটকের নবাব কোনো ইউরোপীয় শক্তির সঙ্গে সন্ধি চুক্তি করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের যে দেশীয় মিত্র রাজ্যগুলো ছিল, বন্ধুত্বের আড়ালে সেই সমস্ত রাজ্যগুলিকে তাদের করতলে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছিল। লর্ড ওয়েলেসলি যেটা করলেন, যে উনি খুব অ্যাগ্রেসিভভাবে একটা সুনির্দিষ্ট নিয়ম তৈরি করলেন এবং এই নিয়মের ফাঁদে ফেলে দেশীয় শক্তিগুলোর সার্বভৌমিকতাকে পুরোপুরি শেষ করে দিলেন। আচ্ছা, নিজামের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই অধীনতামূলক চুক্তির যে এগ্রিমেন্ট হয়েছিল সেগুলো এবার আমরা দেখি। তো 1798 খ্রিস্টাব্দে চুক্তি অনুসারে নিজাম কি করলেন, ওনার রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 6 ব্যাটালিয়ন সেনাকে ইনস্টল করার পারমিশন দিয়ে দিলেন এবং এই সেনার যাবতীয় খরচ উনি বহন করবেন সেই স্বীকৃতিও দিচ্ছেন। এবং নিজামের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ চলে আসছে এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এই এগ্রিমেন্ট অনুসারেই নিজামের রাজ্যে ফরাসিদের সহায়তায় যে সেনাবাহিনী তৈরি হয়েছিল সেই 14,000 সেনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে আসছে এবং সেনাপতি রেমন্ড এবং কয়েকজন ফরাসি সেনাকে অ্যারেস্ট করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তো নিজামের সঙ্গে চুক্তি করার পর ওয়েলেসলি এবার মহীশূরের শাসক টিপু সুলতানকে এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করার অফার দিচ্ছেন। তো টিপু সুলতান তো ছিল ব্রিটিশদের একেবারে জাত শত্রু, তিনি ব্রিটিশদের সহ্য করতেই পারতেন না। তো উনি ঘৃণা ভরে এটাকে অস্বীকার করছেন। এর ফলে ওয়েলেসলি 1799 ফেব্রুয়ারি মাসে মহীশূর আক্রমণ করছেন এবং মে মাসে যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হচ্ছেন। এর ফলে মহীশূরের উত্তরের একটা বিরাট অংশ নিজাম পাচ্ছেন, এই পূর্ব দিকের বেশ কিছুটা অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের দখলে রাখছে এবং বাকি অংশ মহীশূরের যে পুরনো হিন্দু শাসক তাদেরকে প্রদান করা হচ্ছে এবং তাদেরকেও এই অধীনতামূলক মিত্রতার বন্ধনে আবদ্ধ করা হচ্ছে। এরপর এই 1799তেই এই যে তাঞ্জোর, এই তাঞ্জোরও কিন্তু দীর্ঘদিন কোম্পানির অনুগত মিত্ররাজ্য হিসেবেই ছিল। তো দেখা গেল এই সময় তাঞ্জোরের উত্তরাধিকার সংক্রান্ত একটা বিরোধ তৈরি হচ্ছে
এই সুযোগকে কাজে লাগিয়ে ওয়েলেসলি এই তাঞ্জোর রাজ্য দখল করে নিচ্ছেন। তো এরপর 1800 সালে নিজামের সঙ্গে ওয়েলেসলির আর একটা চুক্তি হচ্ছে। এতে অধীনতামূলক মিত্রতার যে এগ্রিমেন্ট সেটা আরো পাকাপোক্ত হচ্ছে। এতে কি ঠিক হলো? এতে ঠিক হলো যে নিজামের রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সংখ্যা আরো বাড়িয়ে দেওয়া হলো এবং সেই সেনাবাহিনীর যে খরচ, সেই খরচ নির্বাহের জন্য নিজাম মহীশূরের কাছ থেকে 92 এবং 99 সালে যে সমস্ত অঞ্চলগুলো পেয়েছিল সেই অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন এবং নিজামের নিজস্ব যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে ভেঙে দেওয়া হচ্ছে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী এই সময় বাড়ানো হয়েছিল বলে। ঠিক আছে, এরপর ওয়েলেসলির নজর পড়ল এই অংশে সুরাট রাজ্যের ওপর। সুরাটের নবাব এই সময় আকস্মিক মারা যাচ্ছেন এবং তার কোনো পুত্র সন্তান ছিল না। ফলে তার সঠিক উত্তরাধিকারী না থাকায় ওয়েলেসলি নিজের মনোনীত একজন উত্তরাধিকারীকে এখানে বসাচ্ছেন এবং তাকে বাৎসরিক একটা ভাতা প্রদান করা হবে। এই এগ্রিমেন্টে এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের কন্ট্রোলে নিয়ে আসছে। এরপর 1801 সালে ওয়েলেসলি কর্ণাটক রাজ্যের যে প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতা সেটা দখল করে নিচ্ছেন। তোমরা খেয়াল করে দেখো যে কর্ণাটক দীর্ঘদিন ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগত মিত্র রাজ্য হিসাবেই ছিল। তো এই সময় যে অ্যালিগেশনটা আনা হলো যে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের আগে নাকি টিপু সুলতানের সঙ্গে কর্ণাটকের নবাবের চিঠির মাধ্যমে যোগাযোগ হচ্ছিল ব্রিটিশ বিরোধী, তারা একটা কনস্পিরেসি হয়তো করছিল। তো এই সমস্ত চিঠির কতটা অথেন্টিসিটি আছে সেটা কিন্তু বিচার করা হলো না বিচার করেই দেখা যাচ্ছে যে কর্ণাটকের নবাব এই সময় উন্দাত, উনি 1801 যখন মারা যাচ্ছেন, তো ওনার ছেলে যিনি যোগ্য দাবিদার তাকে সরিয়ে দিয়ে ওয়েলেসলি নিজের মতন একজন প্রার্থী কর্ণাটকে বসাচ্ছেন এবং কর্ণাটকের পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এবং যে রাজস্ব সংক্রান্ত ক্ষমতা সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের হাতে নিয়ে আসছে। এর ফলে এই যে কর্ণাটকের একটা বিরাট অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসছে এবং মহীশূরের একটা অংশ আগেই ছিল এবং পরবর্তীকালে যেটুকু দখল হয়েছে, এই সবটা নিয়ে তৈরি হচ্ছে এই সময় মাদ্রাজ প্রেসিডেন্সি। তো এখানে দেখো আমরা কি বুঝলাম যে অধীনতামূলক মিত্রতায় শুধু একমাত্র ওনার সাম্রাজ্য বিস্তারের পদ্ধতি ছিল না, উনি কৌশল, ছলনা এবং যে কোনো অজুহাতে দুর্বল যে দেশীয় মিত্র রাজ্যগুলো ছিল সেগুলো ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আনার কিন্তু প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন। এরপর ওয়েলেসলি টার্গেট করলেন অযোধ্যাকে। আমি আলোচনা প্রসঙ্গেই বলেছি যে 1765তেই অযোধ্যার নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চুক্তি হচ্ছে এবং তারপর থেকেই কিন্তু অযোধ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগত মিত্ররাজ্য হিসেবে অবস্থান করছিল এবং কোম্পানি নিজের স্বার্থেই অযোধ্যাকে অখণ্ড রাখছিল। কারণ তোমরা খেয়াল করো, অযোধ্যা ছিল একটা বাফার স্টেট, মানে এই যে বাংলার ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একক কর্তৃত্ব তৈরি হয়েছিল, সেই বাংলার ওপর যাতে উত্তর পশ্চিম দিক থেকে কোনো আঘাত বা আক্রমণ সরাসরি না আসতে পারে তার জন্য বাফার স্টেট হিসেবে অযোধ্যাকে ইনট্যাক্ট রাখা হয়েছিল। তো এই পলিসি গ্রহণ করা হচ্ছিল ওয়েলেসলির আগে যে গভর্নর জেনারেল এসেছিলেন তার সময় পর্যন্ত। তো ওয়েলেসলি এবার আর অযোধ্যাকে বাফার স্টেট হিসেবে রাখতে চাইলেন না, উনি অযোধ্যার নবাব সাদাত খাঁকে ওনার এই যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সেই অ্যালায়েন্স মানতে বাধ্য করলেন। তো বাধ্য হয়ে সাদাত খাঁ এই অ্যালায়েন্স বা মিত্রতা গ্রহণ করছেন। এর ফলে এই যে রোহিলখান্ড অঞ্চল এবং গঙ্গা যমুনার দোয়াবের অংশ এবং এলাহাবাদ অংশ, মানে অযোধ্যার একটা বিরাট অংশ, প্রায় অর্ধেক অংশ বলা যেতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই সময় সাদাত খাঁ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এরপর খেয়াল করো বাকি থাকলো কারা? এই মারাঠা শক্তি। ওয়েলেসলি উনি আসার পরে মারাঠাদেরকেও কিন্তু একাধিকবার উনি এই অধীনতামূলক মিত্রতার জন্য অফার করে আসছিলেন। তো যতদিন নানা ফড়নবিশ, যাকে মারাঠা জাতির মেকিয়াভেলি বলা হয় বা ভারতের মেকিয়াভেলি,
তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন ওয়েলেসলির এই চাল। তো যতদিন উনি জীবিত ছিলেন উনি কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেননি। তো 1800 সালে নানা ফড়নবিস মারা যাচ্ছেন। তারপর আমি বলেছি যে মারাঠাদের যে অভ্যন্তরীণ গোলযোগ, যে দ্বন্দ্ব, সেই গোলযোগ এমন পরিস্থিতিতে গেল যে 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও উনি বোম্বাইয়ের যে ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের আশ্রয়ে চলে যাচ্ছেন এবং 1802 সালে বেসিনের সন্ধি গ্রহণ করে দ্বিতীয় বাজিরাও এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করছেন। এর ফলে দেখা গেল কি যে বাকি যে মারাঠা সামন্তরা মানে ভোঁসলে, হোলকার, সিন্ধিয়া, এরা পেশোয়ার এই সিদ্ধান্তকে কিন্তু মেনে নিতে পারছেন না, যার পরিণতি স্বরূপ আমরা কি দেখছি যে 1803 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মারাঠাদের আবার একটা যুদ্ধ শুরু হচ্ছে, যাকে আমরা ইতিহাসে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হিসেবে জানি। তো এই ব্যাপারে আমি ডিটেল আলোচনা করেছি আমার এর আগে ইঙ্গো মারাঠা সম্পর্কে, এখানে আর বিস্তারিত কিছু আলোচনা করব না। তো এই যুদ্ধ চলাকালীন আমরা কি দেখছি যে 1803 সালে এই যে বেরার অঞ্চলের ভোঁসলে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হচ্ছেন এবং অধীনতামূলক মিত্রতা চুক্তি স্বাক্ষর করছেন। এই স্বাক্ষরের মধ্যে দিয়ে উনি উড়িষ্যা এবং গঞ্জাম যে অঞ্চল সেটা কোম্পানিকে ছেড়ে দিচ্ছেন। তারপর সিন্ধিয়া পরাজিত হয়ে ওই 1803 সালেই দেখা যাচ্ছে যে উত্তর রাজপুতানার একটা বিরাট অংশ এবং এই যে গঙ্গা যমুনা দোয়াবেরও কিছুটা অংশ সহ এই মধ্য ভারতের একটা অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছেড়ে দিচ্ছে। তো তোমরা যদি এবার মানচিত্র খেয়াল করো তাহলে দেখবে যে এই দিল্লি অঞ্চল থেকে বাংলা বা এই কলকাতা হয়ে সরাসরি একদম মাদ্রাজ পর্যন্ত এই বিরাট অংশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবাধ সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে এই সময়। তো এবার তোমরা খেয়াল করো, আমি পাশাপাশি দুটো মানচিত্র রেখেছি। একটা হচ্ছে লর্ড ওয়েলেসলি যখন ভারতে আসছেন ঠিক তার আগের মুহূর্তের একটা মানচিত্র, যেটা নিয়েই আমি এতক্ষণ ডিসকাস করছিলাম। আর ওয়েলেসলি এই যে 1798 থেকে 1805 এই 7 বছরের সময়কালে সাম্রাজ্য বিস্তারের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে সাম্রাজ্য যে কোন আকার নিয়েছিল তার একটা ম্যাপ আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো এই যে লাল কালি দিয়ে যে দাগ টানা হয়েছে এই অঞ্চলগুলোই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি সাম্রাজ্যভুক্ত অঞ্চল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে লর্ড ওয়েলেসলি ওনার এই 7 বছরের সময়কালে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যকে কোন মাত্রায় উনি পৌঁছে দিয়েছিলেন। আজকের এই আলোচনাটা আমি শেষ করব এই নীতির ইম্পর্টেন্স বা গুরুত্ব কি ছিল তা দেখার মাধ্যমে। তো এই অধীনতামূলক মিত্রতা নীতির ইম্পর্টেন্সকে আমরা দুটো দিক থেকে ভাবতে পারি। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এতে কি লাভ হলো এবং দেশীয় রাজ্যগুলোর ক্ষেত্রেই বা এর প্রভাব কি পড়েছিল। তো খেয়াল করে দেখো, এই নীতি গ্রহণের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের একটা বিরাট অংশে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হলো এবং কোম্পানি দেশীয় রাজ্যগুলোর খরচেই একটা সুশিক্ষিত সেনাবাহিনী কিন্তু রক্ষা করতে পারলো ভারতবর্ষে, যেটা কোম্পানিকে সাহায্য করেছিল পরবর্তীকালে আরও সাম্রাজ্যকে এক্সটেন্ড করতে। আর যে সমস্ত দেশীয় রাজ্যগুলো এই কোম্পানির অধীনতামূলক মিত্রতার চুক্তি স্বাক্ষর করেছিল সেগুলোতে অ্যাপারেন্টলি পলিটিক্যাল যে স্টেবিলিটি সেটা অনেকটা বজায় ছিল, যা কোম্পানির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়েছিল। এবার আসি দেশীয় রাজ্যগুলোর ক্ষেত্রে। বুঝতেই পারছো যে দেশীয় রাজ্যগুলো তার সার্বভৌমিকতা কিন্তু পুরোপুরি হারিয়ে ফেলল, তার ফরেন পলিসি গ্রহণ করার কোনো অধিকার আর থাকলো না। আর যেটা সবচেয়ে ক্ষতিকর হয়েছিল, যেমন ধরো নিজাম বা অযোধ্যা, এই সমস্ত বড় বড় দেশীয় রাজ্যগুলো তার সেনাবাহিনীকে পুরোপুরি ভেঙে দিচ্ছে। এতদিন ধরে নিজাম, অযোধ্যা বা এই সমস্ত দেশীয় রাজ্যে রাজার অধীনে যে সেনাবাহিনী কাজকর্ম করছিল তারা এবার বেকার হয়ে পড়ছে। তো বেকার হয়ে তারা কি করবে? তারা কাজের সন্ধানে দেখা গেল অনেকে দস্যুবৃত্তি গ্রহণ করছে। এই যে মধ্য ভারতে পিন্ডারি দস্যুদের আবির্ভাব বা মারাঠা রাজ্যের পরবর্তীকালে ভেঙে যাওয়ার ফলেও বহু
সেনা এরকম দস্যুবৃত্তিতে নামলো। এর ফলে এই মধ্য ভারতের একটা বিরাট অংশে কিন্তু রাজনৈতিক এক অস্থিরতা তৈরি হয়েছিল। আর যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশীয় রাজ্যগুলোর আভ্যন্তরীণ নিরাপত্তারও দায়িত্ব নিয়ে নিয়েছিল, তাই দেশীয় রাজ্যের রাজাদের কিন্তু তার প্রজাদের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকলো না। কারণ এই নবাবরা বা রাজারা বুঝতে পারলো যে তাদের অ্যাক্টিভিটিসে আর কিছু যায় আসে না, তাদেরকে তো প্রোটেকশন দেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলে প্রজাদের মঙ্গল, প্রজাদের স্বার্থ দেখার যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু দেশীয় রাজাদের আর থাকলো না। তারা ভোগ বিলাসে গা ভাসিয়ে দিল। এর যে রেজাল্ট তা হচ্ছে যে এই সমস্ত দেশীয় রাজ্যের প্রজারা ভীষণভাবে শোষিত হতে লাগলো। কারণ কোম্পানি দেশীয় রাজ্যের শাসকদের কাছ থেকে দিন দিন প্রচুর পরিমাণে অর্থ দাবি করতে লাগলো তার এই সেনাবাহিনীর ভরণ পোষণ এবং নানান খরচের জন্য। আর সেই চাপ গিয়ে পড়লো প্রজাদের ওপর। তো প্রজা শোষণ কিন্তু বাড়তেই লাগলো। নিজাম, অযোধ্যা বা বিভিন্ন দেশীয় রাজ্যে এই রকম প্রজা শোষণের ফলে প্রজাদের অসন্তোষ, তাদের দুরবস্থা বেড়েই চলল। তো এই ছিল মোটামুটি আজকে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে একটা ধারণা। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি সম্পর্কে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।